নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা। আমরা দেখেছি সম্প্রতি আমেরিকায় একটি আইন পাশ হয়েছে, যে আইনে বলা হয়েছে যে যারাই রাশিয়ার তেল কিনবে তাদের ওপরে 500% শাস্তি শুল্ক চাপানো হবে। অর্থাৎ আমেরিকায় তারা যদি কোনো জিনিস রপ্তানি করতে যায় তাহলে তাদের জিনিসের ওপরে 500%, অর্থাৎ জিনিসটার দাম যদি 100 টাকা হয় তার ওপরে শুল্ক বা কর বসবে 500 টাকা। সুতরাং আমেরিকাবাসীকে সেটা 600 টাকায় কিনতে হবে। স্বভাবতই আমেরিকাবাসী 600 টাকা দিয়ে 100 টাকার জিনিস কিনবেন না। সুতরাং এই দেশগুলো আমেরিকায় যে রপ্তানি করত সেই রপ্তানি পুরো বন্ধ হয়ে যাবে। এই ধরনের আশঙ্কা জাগিয়ে একটি বিল পাশ হয়েছে আমেরিকাতে। এখন প্রশ্ন উঠছে, কেন আমেরিকা এরকম মরিয়া হয়ে ইতিপূর্বে কখনো যা দেখা যায়নি, যে একটা গাজোয়ারি, একটা বোম্বেটেগিরি, একটা গুন্ডার মতো আচরণ করছে আমেরিকার রাষ্ট্র। কি এমন জরুরি প্রয়োজন পড়ল যে আমেরিকাকে এরকম করতে হচ্ছে? এখানেই দাঁড়িয়ে ওপরে ওপরে যা দেখা যাচ্ছে তার থেকে গভীরে নামতে হবে এবং আমেরিকান অর্থনীতি যে গুরুতর সংকটের মধ্যে পড়েছে সেই সংকটকে না বুঝলে আমেরিকার আজকের কার্যকলাপ, বা বলা যেতে পারে এক প্রকার গুন্ডাগিরি, তাকে বোঝবার কোনো উপায় থাকবে না। এক কথায় বলা যেতে পারে আমেরিকান ডলার, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে শক্তিশালী কারেন্সি বা মুদ্রা হয়ে উঠেছিল এবং সারা বিশ্বে লেনদেনের জন্য, আমদানি রপ্তানি সহ নানান লেনদেনের জন্য প্রধান মুদ্রা হয়ে উঠেছিল ডলার। আমরা এতকাল তাই জেনে এসেছি যে কোথাও যদি আমরা জিনিস বিক্রি করি অন্য কোনো দেশে তাহলে সেখান থেকে ডলার পাব, আর অন্য কোনো দেশ থেকে যদি আমরা জিনিস কিনি অর্থাৎ আমদানি করি তাহলে আমাদের ডলার খরচ করে সেটা আমদানি করতে হবে। কিন্তু ইদানিং সেই ডলারের আধিপত্য দারুণভাবে কমতে শুরু করেছে। বিশেষ করে ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে ডলারের ওপরে একটার পর একটা আঘাত আসছে। কেন আঘাত আসছে সেই ব্যাপারে একটু সংক্ষিপ্তভাবে বলা দরকার। ইউক্রেনে যে যুদ্ধ, সেই যুদ্ধের পেছনেও কিন্তু আমেরিকার বসানো পুতুল প্রেসিডেন্ট হচ্ছে জেলেনস্কি। সে হঠাৎ বায়না ধরল আমি ন্যাটোতে ঢুকব। ন্যাটোতে ঢোকা মানে রাশিয়ার দোরগোড়ায় আমেরিকার সেনা দাঁড়িয়ে যাওয়া, যেটা রাশিয়া কখনো মানতে পারে না। এটা জেনে বুঝেই জেলেনস্কিকে দিয়ে ওই কথা বলানো হলো এবং তার পরিণতিতে যুদ্ধ শুরু হয়েছে। এইবারে ট্রাম্প আসার পরে ট্রাম্প যেটা বললেন, যারা রাশিয়ার তেল কেনে, যেহেতু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে এবং আমেরিকা নাকি ইউক্রেনকে সমর্থন করছে, তাই ট্রাম্প বললেন যে যারা রাশিয়ার তেল কেনে তাদের ওপরে আমরা শুল্ক চাপিয়ে দেব। তেমনি ভারতের ওপরে অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন, অন্যান্য দেশের ওপরেও চাপিয়েছেন। কেন না, তারা রাশিয়ার থেকে তেল কেনে। এই যে এই ডলারকে কেন্দ্র করে এই যে শাস্তি শুল্ক, এর ফলে দেখা গেল যে ডলারে রাশিয়ার তেল কেনা বা ভারতের জিনিস রপ্তানি করা ডলারে করতে গেলে আমেরিকার একটা খবরদারি, আমেরিকার একটা চোখ রাঙানি, সেটা সবসময় সহ্য করতে হয়। কোনো সময় হয়তো ট্রাম্পের মতো একেবারে খুল্লা, কোনো সময় ভালো ভালো কথার আড়ালে সেটা করতে হয়। স্বভাবতই ব্রিক্স ভুক্ত দেশগুলো, ব্রিক্স যে রাষ্ট্র গোষ্ঠী যার মধ্যে চীন রয়েছে, রাশিয়া রয়েছে, ব্রাজিল রয়েছে ইত্যাদি বড় বড় দেশ রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে,
তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো যে আমরা ডলারে ব্যবসা না করে যদি নিজেদের কারেন্সিতে ব্যবসা করি, অর্থাৎ ভারত কোনো জিনিস কিনলে টাকায় পেমেন্ট করবে, আবার রাশিয়া ভারত থেকে কোনো জিনিস কিনলে তারা রুবলে পেমেন্ট করবে, এইভাবে যদি আমরা ব্যবসা করি তাহলে তার কী সমস্যা ইত্যাদি সেটা নিয়ে আলোচনা। এই আলোচনার ফলে ধীরে ধীরে একটা কনসেপ্ট তৈরি হতে শুরু করলো, সেটা হচ্ছে ব্রিক্স ডলার। সাধারণভাবে সেটাকে এই নামে অভিহিত করা হয় যে আমরা যদি ডলারের বিকল্প একটা মুদ্রা যে আমরা গ্রহণ করি, যেটা ধরা যেতে পারে তার নাম হলো ব্রিক্স ডলার, তাহলে আমরা নিজেদের মধ্যে সেই কারেন্সিটায় আমরা লেনাদেনা করব। যেমন ইউরোপের মধ্যে ইউরো বলে একটা কারেন্সি আছে, সুতরাং জার্মানি, ফ্রান্স, স্পেন যারাই ইউরোর সদস্য তারা ওই ইউরোটাকে মেনে নিয়েছে। সেইভাবে যদি ব্রিক্সভুক্ত দেশগুলো একটা কারেন্সি তৈরি করে, এই কথাটা যখনই এলো তখনই এটা স্পষ্ট হয়ে গেল যে ডলারের এই খবরদারিকে অগ্রাহ্য করতে বা এড়াতে ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দেশগুলো, যেখানে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে, তারা, ব্রাজিল, তারা একটি অন্য মুদ্রার কথা ভাবছে। এইখানেই মূল সংকটটা এসে দাঁড়ালো। তারা দেখলো ডলারে যদি তেল কেনা বেচা না হয় তাহলে ডলারের যে আসল আধিপত্য সেই আধিপত্য নষ্ট হয়ে যাবে, এবং ডলার দিয়ে যে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হয় সেই ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকার যে খবরদারি, আমেরিকার যে সারা পৃথিবীর একটা মোরাল টাইপের যে একটা মনোভাব, সেই মনোভাবটাও ধসে পড়বে, কেননা আমেরিকার ডলারের আর তখন সেই আধিপত্য বা প্রতিপত্তি থাকবে না। সুতরাং ডলারকে যে কোনো মূল্যে বাঁচাতে আমেরিকার সামনে দুটো রাস্তা। এক, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা, তাতে দুটো ঘটনা ঘটে। রাশিয়া তার প্রতিদ্বন্দ্বী, তেল যদি বিক্রি রাশিয়া না করতে পারে তাহলে রাশিয়া দুর্বল হয়ে পড়বে। দুই, আমেরিকাকে প্রচুর পরিমাণে তেল বিক্রি করতে হবে, এবং ন্যাচারালি আমেরিকা থেকে যদি তেল কেউ কেনে তাহলে তাকে ডলার দিয়েই কিনতে হবে। এখন আমেরিকা এত তেল কোথায় যে রাশিয়ার তেল না কিনে সবাই আমেরিকার থেকে তেল কিনবে? তাহলে আমেরিকার তেলের ভাণ্ডারটা বাড়াতে হবে। তার জন্য আমেরিকা যে কাজটা করলো, যেটা মধ্যযুগে হতো, এখন মানে বর্তমান যুগে কল্পনাই করা যায় না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গোপন অপারেশন চালিয়ে তুলে নিয়ে আসা হলো তাদের দেশে, এবং বন্দি করে তাদেরকে নাকি মারধরও করা হচ্ছে। আসল উদ্দেশ্য কি? ভেনেজুয়েলার যে বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার, সেই ভাণ্ডার দখল নিয়ে সেই তেলই চীন, ভারতের মতো দেশগুলোকে বিক্রি করা এবং তার থেকে ডলার রোজগার করা। তাহলে ব্রিক্সভুক্ত দেশগুলো যে নিজেদের মধ্যে ব্যবসার জন্য অন্য মুদ্রার কথা ভাবছিল তাকে গোড়ায় মেরে দেওয়া যাবে, এবং ভারত, চীনের মতো দেশগুলোকে আমেরিকার অধীন রাখা যাবে এই কথা বলে যে আমাদের কথা না শুনলে তেল দেয়া বন্ধ করে দেব, পেট্রোল দেয়া বন্ধ করে দেব। এই পরিস্থিতিতে তারা এই 500% শুল্কের প্রস্তাব নিয়ে এসছে। এখন ভারতের সামনে রাস্তাটা কি? একটা হতে পারে যে ভারত একেবারে সুর নরম করে ফেলল, মাথা ঝুঁকিয়ে ফেলল এবং বলল যে আমরা রাশিয়ার থেকে আর এক বালতি তেলও কিনবো না, আমরা যা তেল কিনবো সব আমেরিকার থেকে বা আমেরিকা যাদের থেকে কিনতে বলবে তাদের থেকে কিনব, এবং আমরা আর আমেরিকার কোনো অবাধ্য কাজ করব না। সেক্ষেত্রে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে ভারতের বিদেশ নীতি, ভারতের অর্থনীতি, ভারতের ব্যবসা বাণিজ্য সব কিছুই আমেরিকার কাছে আত্মসমর্পণ করে দেওয়া হলো। এক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমেরিকা বলছে বলে অমুকের সাথে ব্যবসা করতে পারবে না। এটা যদি আজকে আমি মেনে নেই তাহলে কালকে বলবে ওর সাথেও ব্যবসা করতে পারবে না, বা তার সাথে সেই ব্যবসাটা করতে হবে যেটা আমরা বলে দিচ্ছি।
অর্থাৎ ভারত যে সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই স্ট্যাটাসটা, সেই মর্যাদাটা খানিকটা ছেড়ে দিতে রাজি হলো। বিকল্প পথ কি? বিকল্প পথ হচ্ছে রুখে দাঁড়ানো। ভারত বলতে পারে যে 500% শুল্ক সহ আমরা জানি যে আমেরিকায় আমাদের রপ্তানি করা যাবে না, ঠিক আছে, আমরা দরকার হলে রপ্তানি আমেরিকায় করব না। তার জন্য যা সমস্যা হবে আমাদের দেশবাসীর, সেটা আমরা দেশবাসীর সঙ্গে কথা বলে মেটাবার চেষ্টা করব, অন্য জায়গায় আমরা রপ্তানি করার চেষ্টা করব। কিন্তু আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা আমরা রক্ষা করব এবং আমরা কখনোই আমেরিকার কাছে মাথা নত করব না। এর আগে ভারতের ইতিহাস হচ্ছে এই দ্বিতীয়টি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আমেরিকার 7ম নৌবহর এসেছিল, বঙ্গোপসাগরে ভিড়েছিল, কিন্তু ইন্দিরা গান্ধী মাথা নত করেননি, তিনি বাংলাদেশকে মুক্ত করিয়েই ছেড়েছিলেন। আজকের ভারত কি আমেরিকার কাছে মাথা ঝুঁকিয়ে নেবে, আত্মসমর্পণ করবে, নাকি চোখে চোখ রেখে দাঁড়াবে, সেটাই দেখার। নমস্কার, এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।